হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর চ্যানেলটা যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভ্লগ তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারো। আজকে সকাল সকাল হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে, আর মেয়েও গেছে স্কুলে রোজকার মতোই। আর আমি এখন চলে এসেছি সকালবেলা বিছানার চাদরটাকে চেঞ্জ করব বলে। তবে আজকে না অনেকক্ষণ ঘুমিয়েছি সকালের দিকে। গতকাল রাত্রিরে প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছিল, তো সেই কারণে রাত্রিবেলা ঘুমাতে পারিনি। তো সকালের দিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে বেশ অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি। আর এখন তো দেখে বুঝতেই পারছো বেশ অনেকটা বেলা হয়ে গেছে, ঘরের মধ্যে খুব ভালো পরিমাণে রোদ্দুর এসে পড়ছে। আর এই তো বিছানার চাদরটাকেও আমি চেঞ্জ করে নিচ্ছি। বেশ অনেক দিন হয়ে গিয়েছিল বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি, কারণ আজকাল মেয়ে খুব একটা নোংরা করে না, তো সেই কারণেই চেঞ্জ করা হচ্ছিল না। তবে যাই হোক, ধুলো তো প্রত্যেক দিনই পড়ে বিছানার মধ্যে, নোংরা হোক আর নাই হোক, খুব একটা যদিও বোঝা যাচ্ছিল না, তবুও আমি চেঞ্জ করে নিলাম আজকে। আর আজকে বেশ রোদ ঝলমলে আকাশ রয়েছে, তো ভাবছি কেচে নিই। যদিও বর্ষাকাল শুরু হয়ে গেছে, বৃষ্টির দেখা সেরকমভাবে কলকাতাতে পাওয়া যাচ্ছে না, কিন্তু কে বলতে পারে হঠাৎ করেই আবার বৃষ্টি চলে আসতে পারে। তো সেই কথা ভেবেই এখন আজকে ঝটপট করে বিছানার চাদরটাকে আগে কেচে ফেলবো। আর সকালবেলা যেহেতু কেউ বাড়ি নেই, আর মেয়ে তো টিফিন নিয়ে গেছে স্কুলে, বাড়ি এসে কিছু খাবে না, আর সেই কারণে আমি ভাবলাম আজকে একটুখানি ছোলার ছাতুর শরবত খেয়ে নিই। তো সেটাই হয়েছে আমার আজকের ব্রেকফাস্ট। আর এই তো ওষুধ টষুধ খেয়ে এখন কাজও শুরু করে নিয়েছি। রোজকার মতো থাইরয়েডের ওষুধটা খেতে ভুলে গিয়েছিলাম, ব্রেকফাস্ট করার পরতেই খেয়েছি। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানার চাদরটা চেঞ্জ করা হয়ে গেল। আমি না সাদা কালার খুব পছন্দ করি, আর সাদার উপরে যদি হালকা কোনো কালার থাকে সেটা তো আরোই বেশি ভালো লাগে আমার। যেমন পিচ, পিঙ্ক, পার্পেল, ভায়োলেট, তারপরতে অ্যাকোয়া ব্লু, এই সমস্ত কালারগুলো মেনলি যেগুলো লাইট শেডের হয়, স্কাই ব্লু, এই সমস্ত কালারগুলো আমার খুবই পছন্দের। অ্যাকচুয়ালি বলতে পারো লাইট শেডের কালার মানেই আমার কাছে খুব ভালো লাগে। আর যে কোনো ডার্ক কালারের জিনিস যখন আমার কাছে কেউ দেখে, যারা আমাকে ছোটোর থেকে চেনে, তারা সবাই বুঝে যায় যে ওটা আমি অন্য কারোর পছন্দতেই কিনেছি। তবে আজকাল রেড কালারটা আমার কাছে বেশ ভালো লাগার কালার হয়ে উঠেছে, তবে কেন জানি না। তো যাই হোক, আমার ঘরে সাদা কালারই তোমরা বেশিরভাগই দেখতে পারবে, কেন কি আমি সাদা কালার খুব পছন্দ করি। তো যাই হোক, চলো, এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার সমস্ত ফ্লোরগুলো এবার মুছে ফেলি। তবে জানো তো, অনেক দিন ধরেই ভাবছিলাম এরকম একটা মপ কিনবো, যেহেতু আমার কোমর এবং হাঁটুর প্রবলেম আছে। তো সেই কারণেই মেয়ে হওয়ার পর থেকে এই প্রবলেমটা শুরু হয়েছে। আর ঘর মোছার সময়, কাপড় কাচার সময় এগুলো বেশি ফেস করি। তো যাই হোক, এটা কিনে বেশ অনেকটা সুবিধা হয়েছে বলতে পারো। অনায়াসে পুরো বাড়ি ক্লিন করে ফেলছি। কিন্তু একটা প্রবলেম রয়েই গেছে, যেটা হলো আমার মনের প্রবলেম বলতে পারো। যেহেতু বিয়ের পর থেকেই আমি হাত দিয়ে নাতা বালতি করে ঘর মুছে অভ্যস্ত, তো সেই ক্ষেত্রে কেন জানি না মনের ভিতরে একটুখানি খুঁতখুঁতিনি রয়েই গেছে। আমার কাছে মনে হচ্ছে এই মপ দিয়ে মোছার তুলনায় হাত দিয়ে যদি মুছতে পারি, তো তাতে করে ঘরটা যেন বেশি ভালো মতো ক্লিন হয়। তো এরকমভাবে কেন জানি না মনে হচ্ছে যেন কিছুটা হলেও মোছার সময় খুব একটা ভালোভাবে পরিষ্কার হচ্ছে না। হতে পারে আমি এটা ইউজ করতে পারছি না ঠিকঠাকভাবে, তো আমি চেষ্টা করছি। আর যেহেতু পয়সা দিয়ে এটা কেনা হয়েছে, তো সেই কারণে ইউজ না করে এটাকে ফেলে রাখারও কোনো মানে হয় না। তো মনে হয় ভবিষ্যতে আর মপ কিনবো না। তো জানি না কি করব। তো আপাতত যতদিন এটার আয়ু থাকবে ততদিন মোছার চেষ্টা করছি। তবে মাঝে মাঝে তো হাত দিয়েও ঘর মুছে ফেলছি, যেহেতু এত বছরের অভ্যেস। কিন্তু যদি ভালো মতো করে মপ দিয়ে ঘর মোছাটা রপ্ত করে ফেলি, তাহলে হয়তো আবারও কিনবো, এই আর কি। তো যাই হোক, অনেক কষ্টসিষ্ট করে অনেক কাণ্ডের পরে ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। আর তারপরতে এই যে বিছানার চাদর, আরও কিছু জামা কাপড় ছিল, সেই সমস্ত কিছু কেচে আর এখন চলে এসেছি ছাদের মধ্যে মেলতে।
আর দেখতেই পাচ্ছ আমি দড়ির মধ্যে এরকমভাবে চাদরটাকে ঝুলিয়ে দিয়ে ভালো মতো করে জলটা চিপে নিই। এতে করে বেশ সুবিধা হয়, কেন কি বিছানা চাদর যেহেতু অনেকটা বড় হয় আর আমার হাইটটাও অনেকটা শর্ট, তো সেই কারণে জল চেপার সময় এমনিতে খুব অসুবিধা হয়। তবে এরকমভাবে দড়ির মধ্যে ঝুলিয়ে যখন জল চিপি কোনো রকম প্রবলেম হয় না আর বেশ ভালো মতো জলটা বেরিয়ে যায়। শুধু বিছানা চাদর না, যে কোনো ভারী জিনিস যেমন ব্ল্যাঙ্কেট, ভারী জামা কাপড় বা শাড়ি, এই সমস্ত জিনিসও আমি যখন ধুয়ে জল চিপি তো এরকম তারের মধ্যে ঝুলিয়ে দিই, খুব সুবিধা হয়। তো যাই হোক, আমি এই ছোট্ট ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করলাম তার একটাই কারণ, কেন কি আমার বিয়ের পরে এরকম আমি এই চাদরের জল চেপার ব্যাপারে খুব প্রবলেম ফেস করেছি। তো ভাবলাম যে আমার মতো অনেকেই থাকতে পারো, তো তাদের কথা ভেবেই আর কি এই ছোট্ট ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করলাম। হতে পারে অনেকেই এই ব্যাপারটা জানে, তবুও শেয়ার করলাম আর কি, যারা জানো না তাদের কথা ভেবে। আর জানো তো, আজকে না সকাল সকাল খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। যখন বিছানার চাদরটা সাবান জলে ভিজিয়েছি তার কিছুক্ষণ পরেই খুব ভালো মতো মেঘ হয়ে গিয়েছিল, পুরো আকাশে কালো মেঘ ছেয়ে গিয়েছিল। ভাবলাম এই বুঝি বৃষ্টি শুরু হয়। তো আমাদের ঘরেতে তো এমনি জায়গার অভাব জামা কাপড় শুকোনোর জন্য, আর বৃষ্টি হলে তো আরোই প্রবলেমে পড়ে যাব। তো যাই হোক, এই সমস্ত কথা ভেবে আমি সারা বছর এমনিতেই জামা কাপড়ে কমফর্ট ইউজ করি, কিন্তু তবুও রোদ্দুরের মধ্যে যতক্ষণ না জামা কাপড় শুকাই ততক্ষণ পর্যন্ত কেমন জানি একটু খুঁতখুঁতুনি হয়। আমার না সবেতেই একটু বেশি খুঁতখুঁতুনি বলতে পারো। তো সমস্ত জিনিসটা যেন পারফেক্ট যতক্ষণ না হয় ততক্ষণ ভালো লাগে না। তো যাই হোক, এই আর কি। আর এখন চলে এসেছি স্নান টান করে রান্না করতে। আর আগের দিনে ইলিশ মাছ এনেছিলাম তোমাদের বলেছি, সেই ইলিশ মাছেরই আজকে দুটো আইটেম বানাবো। প্রথমেই আমি ইলিশ মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি। তো বেগুন আলু দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে এইসব ফোড়ন দিয়েই আমি আজকে ইলিশ মাছের ঝোলটা বানাবো। আর এটা এবেলার জন্য না, ওবেলার জন্য। যেহেতু ইলিশ মাছের ঝোল হবে তো সেই কারণেই রাত্রিরে তো ভাত খাওয়া হবে আজকে। এমনিতে আমরা তিনজনেই, আমি, হাজব্যান্ড এবং মনা, তিনজনেই আমরা রুটি খেতে খুবই ভালোবাসি। তো সেই কারণে আমরা রাত্রিবেলা বেশিরভাগ দিনই রুটি খাই। তো ইলিশ মাছ আছে, সেই কারণেই আজকে ভাত খাওয়া হবে। আর এই তো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তার আগে মাছটাকেও ভেজে তুলে রেখেছি। এবারতে এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভালো মতো করে মিক্স করে নিচ্ছি, মানে ফ্রাই করে নিচ্ছি আর কি। তো যাই হোক, এরপর তো আলুর মধ্যে পরিমাণ মতো নুন চিনি দিয়ে আবারও ভালো মতো করে মিক্স করে নেব। আর তারপর তো ঢাকা দিয়ে ভালো মতো করে একটুখানি সেদ্ধ হতে দেবো, যতক্ষণ না 50% কুক হয়ে যাচ্ছে আলুগুলো। তো তারপরতে আর কি আদা বাটা দিয়ে, আর এরপরতে বেসিক যে মশলাগুলো থাকে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে ভালো মতো করে মিক্স করে নেব। আর জিরোর গুঁড়োও দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এরপরতে ভালো মতো করে একটুখানি কষিয়ে নেব, অল্প জলও অ্যাড করেছি যাতে করে মশলাগুলো না পুড়ে যায়। তো এই তো এইভাবে ভালো করে কষিয়ে নেব। আর তারপরতে কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে মশলার থেকে তখন জল দিয়ে আর ফুটতে দেব। আলুগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে আসবে যখন, তখন ঝোলের মধ্যে আমি মাছগুলোও অ্যাড করে দেব। আর তারপরতে আবারও ভালো করে চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর সবার শেষে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যখন, একেবারে শেষের পর্যায়ে গিয়ে আমি বেগুনটাকে অ্যাড করব, নাহলে বেগুনটা গলে গেলে খুব একটা ভালো লাগে না। জানো তো, একটা সময় ছিল যখন আমি ইলিশ মাছ ছুতামও না, খাওয়া তো দূরের কথা। বিশেষ করে মাছ জিনিসটা আমার খুব একটা পছন্দের না, তবে হাজব্যান্ডের পাল্লায় পড়ে আমাকে খেতেই হয়। আর এই যে ইলিশ মাছ, এটা তো আমি কখনোই সহ্য করতে পারতাম না একটা সময় ছিল যখন। তো একটা সময়ের পরে আমার শ্বশুরমশাই এবং হাজব্যান্ড আমাকে খুবই জোর জবরদস্তি এটাকে খাওয়া প্র্যাকটিস করিয়েছে। আর এখন বেশ ভালোই লাগে, খুব একটা মন্দ লাগে না। তবে খেলে মাঝে মাঝে শ্বাসকষ্ট হয় আর কি। এটা কেন হয় বুঝতে পারি না। অনেকেরই দেখেছি চিংড়ি মাছে অ্যালার্জি থাকে, তবে ইলিশ মাছে অ্যালার্জি আমি খুব একটা কারো কাছে শুনিনি। ওইদিকে মাছের ঝোলটা হতে হতে আমি এদিকে বসিয়ে দিচ্ছি মাছের ভাপার জন্য। আর প্রথমেই সর্ষে পোস্ত বেটে ভালো মতো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে করে খোসাটা বাদ চলে যায় সর্ষের, আর এতে করে অ্যাসিডিটিটাও হবে না। আর তারপরতে পরিমাণ মতো নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এরপরতে দেব সর্ষের তেল, বেশ অনেকটা কাঁচা সর্ষের তেল দেব। তারপরতে আগের থেকে নুন মাখানো মাছগুলোও অ্যাড করে দেবো এতে। আর ভালো মতো করে দু পিঠটা এই মশলার মধ্যে মাখিয়ে নেব। আর এই তো এটাকে ভালো মতো করে মাখানো হয়ে গেলে উপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। আর এটাকে 5 মিনিটের জন্য আমি মাইক্রো ওভেনে
কুক করে নেব। তো যাই হোক, আজকে আমি এরকমভাবেই ভাপাটা বানাচ্ছি, কেন কি আমি না মাছের ভাপা বানানোর জন্য যে টিফিন বক্সটা ওটা আমি খুঁজে পাচ্ছি না। আগের দিনকেও যখন ডিম ভাপা বানিয়েছিলাম তখনই খুঁজেছি, কোথায় যে রেখেছি না কাউকে দিয়েছি কিছু ওটা করে আমি মনে করতে পারছি না। যাই হোক, এরকমভাবেই কাজটাকে ম্যানেজ করে নিলাম। 5 মিনিট প্রথমে এক পিঠ রান্না হয়ে যাওয়ার পরতে মাছগুলোকে উল্টে দিয়েছিলাম, তারপরতে অন্য পিঠটাও আবারও 5 মিনিট মাইক্রোওভেনে কুক করে নিয়েছি। আর 10 মিনিটের মধ্যেই আমার ইলিশ মাছ ভাপা রেডি হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। আর এই তো দিনের বেলার খাবার, আলু সেদ্ধ, ইলিশ মাছের ভাপা আর একটুখানি আমের চাটনি। তো এই দিয়েই আজকে দুপুরের খাবারটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন বিকাল হয়ে গেছে, খাওয়ার পরতে অনেকক্ষণ রেস্ট করেছি আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে। আর মেয়ের জন্য এখন একটুখানি ফল এনে দিলাম। আজকে ফলের মধ্যে একটুখানি আম আর লাল আঙুর ছিল, এগুলোই দিয়েছি। আর এখন ও খেলতে খেলতে এই ফলটা খেয়ে ফেলবে, তো তারপরতে আবার ওকে পড়ানোর আছে। আর আমার আজকে একটুখানি বেরোনোরও আছে, বাজারে অনেক কিছু সবজি ফুরিয়ে গেছে, তো সেগুলোই নিয়ে আসবো আর কি। আর তাছাড়াও কিছু কাজ আছে, বেশ অনেকটা সময় বাজারে কেটে যাবে, তো সেই কারণেই আজকে আমি রাত্রির রান্নাটা দিনের বেলাতেই করে রেখেছি। আর বেশিরভাগ সময় আমি এটাই চেষ্টা করি, যখন বাইরে কোনো কাজ থাকে তখন সেটা করতে যাওয়ার আগে বাড়ির সমস্ত কাজগুলো গুছিয়ে রেখে যাওয়ার। এতে করে আমার অনেকটা টেনশন কম থাকে আর ফ্রি মাইন্ডে বাইরের কাজটাও ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারি। আর এমনিতেও দেখবে তোমরা যে বাইরের থেকে কোনো কাজকর্ম করে ফিরে আসার পরতে, এমনকি যদি আমরা ঘুরতেও যাই তারপরতে এসে বাড়ির কাজ করতে খুব একটা ভালো লাগে না। আমার তো এমনটাই হয়, তোমাদের কার কার এরকম হয় অবশ্যই কমেন্টে বলো। আর এই তো এদিকে মনার কমপ্লিট হয়ে গেছে ফলগুলো খাওয়া, আর ও পড়তেও বসে গেছে। আর আমি এদিকে ওকে পড়ানোর সাথে সাথে জামা কাপড়গুলোও গুছিয়ে নিচ্ছি, তো দুটো কাজ একসাথে হয়ে যাবে। আর এখন ওকে আমি একটুখানি পড়ার হেল্প করছি বলতে এটাই যে ওর কিছু কোয়েশ্চেন আনসার করতে দেওয়া ছিল, ম্যাম দিয়েছিল, সেগুলোই আমি এখন ওকে জিজ্ঞাসা করে দেখছি যে ও আনসারগুলো করতে পারছে কি না। তো এই আর কি, আমার কাজ আর ওর পড়াশোনা দুটোই পাশাপাশি চলছে। আর কিছু কিছু কোয়েশ্চেন ছিল যেগুলো ওর একটুখানি প্রবলেম হচ্ছিল, তো সেই সমস্তগুলো ওকে বুঝিয়েও দিচ্ছিলাম। আর তারপরতে মোটামুটি এরকমভাবেই কাজকর্মগুলো কমপ্লিট করেছি। আর তারপরতে ওকে পড়াশোনাও কমপ্লিট করিয়ে তারপরতে বাজারে গিয়েছিলাম। আর আজকে অবশ্য বাজারে গিয়ে কোনো রকম ভ্লগ করতে পারিনি, তাই সেসব তোমাদের সাথে আর শেয়ারও করা হয়নি। তবে এখানে একটা কথা বলি, আমি যখন ওকে পড়াই তখন যে কোনো জিনিস বোঝানো বা যাই হোক সেটা আমি একটুখানি মজার ছলে বা একটুখানি খেলার ছলেই বোঝানোর চেষ্টা করি। আর এতে করে মনে হয় ও একটু বেশিই ভালো বুঝতে পারে। তো একটুখানি অ্যাকশন করে দেখিয়ে ভালো মতো করে অঙ্গি ভঙ্গি করে, যেগুলো আমরা মেনলি বলে থাকি, তো সেই রকমভাবেই বলার চেষ্টা করি। আর এতে করে ও খুব তাড়াতাড়ি বুঝে যায়, তো এটা আমার কাছে বেশ ভালো লাগে। কিন্তু পড়াটাকে যখন আমরা পড়ার মতো করে বোঝানোর চেষ্টা করি, মানে পুরো বইয়ের ভাষায় বোঝানোর চেষ্টা করি, সেরকমভাবে বোঝাতে গেলে ওর একটুখানি প্রবলেম হয়, তখন একটুখানি সময় লাগে বোঝার জন্য। তবে আমরা যদি একটুখানি খেলার ছলে বোঝানোর চেষ্টা করি তখন ও খুবই তাড়াতাড়ি সেটা বুঝে যায়। আর এই জিনিসটা আমি শিখেছিলাম ও যখন প্রি স্কুলে পড়তো, তখন ওখান থেকেই আমাকে ওর মিস ছিল, সে বলেছিল যে আপনারা যখন বাচ্চাকে পড়াবেন তখন এরকমভাবে একটুখানি সেটাকে অভিনয় করে দেখানোর চেষ্টা করবেন, তো এতে করে বাচ্চা বুঝতে বেশি ভালো পারে। আর এমনিতেও আমি একটা জিনিস দেখেছি, যখন আমরা বইয়েতে কোনো পড়া পড়ি তো সেটা মনে রাখতে যতটা কষ্ট হয় বা সেটা মনে রাখার জন্য যে পরিশ্রমটা আমাদেরকে করতে হয়, সেই সম্পর্কে যখন কোনো একটা সিনেমা দেখি কিন্তু সেটা তখন আমরা খুব তাড়াতাড়ি মুখস্থ করে ফেলতে পারি বা মনের মধ্যে বা মাথার মধ্যে আমরা গেঁথে ফেলতে পারি। তো সেই কারণটাই আমার কাছে খুবই ভালো লাগে যে এরকমভাবে কোনো জিনিসটা অ্যাকশনের মাধ্যমে, মানে অভিনয়ের মাধ্যমে যখন বোঝানো হয় বাচ্চাকে, তো সেই কারণেই বাচ্চারা একটু তাড়াতাড়ি বুঝে যায়। তো এই ব্যাপারটা তোমরাও তোমাদের বাচ্চার সাথে অ্যাপ্লাই করতে পারো, তো আমার মনে হয় তোমরাও ফল পাবে। তো তখন তোমরা আমাকে কমেন্ট করে বলো। তো চলো, আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এরপরতে মেয়েকে পড়াটাও কমপ্লিট করিয়ে নেব। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করব। যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের একটা কমেন্ট আমার কাছে প্রচুর মূল্যবান। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবেই আমার পাশে থাকবে।
তো ততক্ষণের জন্য সবাইকে টাটা।